আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কারা কখনোই পাবলিকে চান্স পায় না। সো আমি এখানে কয়েকটা লক্ষণ লিখে রাখছি। এই লক্ষণগুলো যদি তুমি দেখো তাহলে বলা যায় যে আমাদের এই লক্ষণগুলো যদি না ঝাড়ো, মানে হচ্ছে একদম না ছাড়িয়ে ফেলো, তাহলে বলা যায় যে তুমি আসলে পাবলিকে কোনো সিট কনফার্ম করতে পারবে না। ঠিক আছে? সো ভিডিওটা শুরু করা যাক। সো ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে রাখি যে আমি কাইন্ড অফ তোমাকে আসলে ডিমোটিভেট করতেছি না। আমি কাইন্ড অফ তোমার যে ভুলগুলো আছে ওই ভুলগুলো তোমাকে ধরাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? আর এখানে আমি মেইনলি আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট যারা আছে তাদের নিয়ে আলোচনা করবো, বাট ওভারঅল কাইন্ড অফ হচ্ছে এই লক্ষণগুলো আসলে কোনো ক্যান্ডিডেটদের মাঝখানে থাকা উচিত না। ঠিক আছে? আচ্ছা, তো চলো শুরু করা যাক। সো প্রথমে হচ্ছে আমাদের অধিক হচ্ছে কঠিন জিনিস পড়তে চায়। ঠিক আছে? তো যারা কোথাও মানে চান্স পায় না তাদের একটা বড় সংখ্যায় বড় পার্সেন্টেজের মানুষজন এটাই করে যে আসলে অধিক কঠিন জিনিস পড়তে চায়। ঠিক আছে? সারা দেখবা যে আমরা কোনো একটা কোচিং সেন্টারে যাই, অফলাইন অনলাইন যে কোচিং সেন্টারে যাই, দেখবা যে সারা মানে স্টুডেন্টদেরকে ইমপ্রেস করার জন্য বলতে কি মাঝে মাঝে দেখা যাচ্ছে আমি সেম জিনিস যদি পড়াই, সাপোজ ভেক্টরে আমি ডট গুণফল ক্রস গুণফল পড়াই, তখন স্টুডেন্টরা কি বলে জানো? স্টুডেন্ট বলে যে ভাই এগুলো তো পারি, অ্যাডমিশনের জন্য নতুন কিছু পড়ার। সেই জন্য স্টুডেন্টদেরকে ইমপ্রেস করার জন্য সারা দেখা যাচ্ছে একটু কঠিন কঠিন জিনিস পড়ায় যেগুলো আসবেও না কখনো। পোলাপান মাঝে মাঝে না ওই কঠিন জিনিসগুলো নিয়ে পড়ে থাকে। ঠিক আছে? সহজ জিনিস যেগুলো পারার কথা ওইগুলো পায় না ঠিক করে, কিন্তু কঠিন জিনিস পড়া নিয়ে আসলে কি করে সারাক্ষণ মাথা ঘামায় রাখে যে এই কঠিন জিনিস পড়তে হবে, এটা পারি না ওইটা পারি না। ঠিক আছে? তো যারা এই কাজটা করে তারা আসলে বলা যায় যে মোটামুটি আসলে একটা মারা খাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়। ঠিক আছে? আর আমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্টের কথা বলি, তাহলে ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্টে আসলে কি করে বলতো? এখন নতুন একটা হাইপ ক্রিয়েট করা হয়েছে, সেটা হচ্ছে কি বলতো, আইআইটি কোশ্চেন সলভ করা লাগবে। আইআইটি তারপর হচ্ছে জেই কোশ্চেন সলভ করা লাগবে। এন্ড এটার কারণে দেখা যাচ্ছে কি এইদিকে ফোকাস করতে গিয়ে তার যতটুকু দরকার যে কোশ্চেন ব্যাংকটা সলভ করা দরকার সেই কোশ্চেন ব্যাংকই সলভ করে না। প্রথমে কি করে? প্রথমে হচ্ছে ধরো মেইন বই পড়ে, তারপর হচ্ছে অমুক ভাইয়ার 10-12 ঘন্টার একটা ক্লাস করে, 10-12 ঘন্টা না আরো 20-30 ঘন্টার একটা ক্লাস করবে। ঠিক আছে? ওইটা ক্লাস করলো, এরপরে মেইন বই পড়ছে, এরপর কনসেপ্ট বুক পড়বে। কনসেপ্ট বুকে কি করবে? কনসেপ্ট বুকে দেখবে যে নতুন নতুন কোন ধরনের কঠিন কনসেপ্ট আছে ওই কনসেপ্টটা পড়বে। এরপরে যায় হয়তোবা টাইম পাইলে হয়তোবা কোশ্চেন ব্যাংক সলভ করবে। তাহলে এই যে এতগুলো স্টেপ ফলো করতেছে, এতগুলো স্টেপ ফলো করার পরে যখন কনসেপ্ট বুক মেইন যেটা কোশ্চেন ব্যাংক যেটা আমাদের লাগবে ওটা যখন ধরতেছে, তখন আর ওই স্ট্যামিনা থাকে না যে সে কোশ্চেনটা নিজে নিজে সলভ করবে। ঠিক আছে? তখন দেখা যাচ্ছে সে নিজে নিজে দেখে দেখে চলে যাচ্ছে, বা হচ্ছে ওইটা কোশ্চেন ব্যাংক সলভই করতেছে না, পরীক্ষা দিতে গেছে মোটামুটি নাম্বার একটা পাচ্ছে আর কি। ঠিক আছে? যেটা বললাম যে এই ভুলটা করলে তাহলে একদম ধরা, একদম কি ধরা। এরপরে আমরা যদি যাই, সেটা হচ্ছে আমি যেটা বলতেছিলাম সেটার সাথে একটা রিলেভেন্ট জিনিস হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক সলভ করে না। ঠিক আছে? আমি তোমাকে বলে রাখি যে আমি এত বছরের যে অভিজ্ঞতা, মানে খুব বেশি অভিজ্ঞতা না, বাট যতটুকু অভিজ্ঞতা আছে ওইখান থেকে আমি দেখতে পাইছি যে দুই ধরনের মানুষ আসলে কোথাও চান্স পায় না। এক, যে শুধুমাত্র মানে মেইনলি আমি যদি ইঞ্জিনিয়ারের কথা বলি, যে শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভ করে, শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভ বলতে সে জাস্ট কি করে ভাবে যে কোশ্চেন ব্যাংক সলভ করলেই মোটামুটি আমার চান্স হয়ে যাবে। কোশ্চেন ব্যাংকটা সে এমনভাবে সলভ করে জাস্ট কাইন্ড অফ হচ্ছে মুখস্থের মতো কয়েকটা স্টেপ মুখস্থ করে কিংবা কয়েকটা ম্যাথ সলভ করে। ঠিক আছে? বাট ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে আমাদের বেসিক যদি ভালো না থাকে, কোশ্চেন ব্যাংক যতই আমি মুখস্থ করে যাই না কেন আমাদের কোনো লাভ নাই। তাহলে এক ক্যাটাগরির কি স্টুডেন্ট যারা শুধুমাত্র কোশ্চেন ব্যাংক মুখস্থ করে চলে যায়, আর আরেক ক্যাটাগরির স্টুডেন্ট যারা কোশ্চেন ব্যাংক সলভ করে না। কি করে? কনসেপ্ট বুক পড়ে, আইআইটি জেই করে, তারপর দেখা যাচ্ছে অমুক ভাইয়ার অমুক নোট পড়ে। এত কিছু করার পরে কোশ্চেন ব্যাংক কি দেখে না যে আসলে কোন ক্যাটাগরি কোশ্চেন আসে। সো ওই ক্যাটাগরি স্টুডেন্টও চান্স পায় না, আর যারা শুধুমাত্র কোশ্চেন ব্যাংকের উপর নির্ভর করে তারাও চান্স পায় না। ঠিক আছে? সো মাথায় রাখবা যে আমাদের বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। বেসিক ক্লিয়ার রেখে প্রত্যেকটা কনসেপ্ট আমার কনসেপ্টের যত ধরনের ডিপ থিওরি আছে ওইগুলো আমরা জানা লাগবে। এরপরে আমরা কি করবো? কোশ্চেন ব্যাংকের সাথে রিলেট করার চেষ্টা করবো যে আমি যে থিওরি জানি ওই থিওরির সাথে আমি কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো সলভ করতে পারতেছি না। যদি পারি তাহলে তো ভালো, আমার কনসেপ্টটা আসলে আমাদের কাজে লাগতেছে। যদি না পারি, কেন পারতেছি না ওই ব্যাপারটা একটু দেখতে হবে। ঠিক আছে? সো অবশ্যই কি করতে হবে? কোশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করতে হবে। এরপরে যাই, সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস করে না। ঠিক আছে? প্র্যাকটিস না করার ব্যাপারটা আমি নিজেও আসলে কাইন্ড অফ হচ্ছে এইচএসসি লাইফে খুব একটা প্র্যাকটিস করতাম না, থিওরি পড়ে চলে যেতাম, কারণ থিওরি এতগুলা মানে কাইন্ড অফ হচ্ছে প্র্যাকটিস করা খুব একটা চান্স পাইতাম না। তো যেটা হচ্ছে অ্যাডমিশন ফেজে যদি যাও তাই দেখবা যে বেশিরভাগ মানুষই কিন্তু এইচএসসি পড়াশোনা সম্পর্কে মোটামুটি হলেও ধারণা আছে বা পারে। ঠিক আছে? এখন তুমি বলতে পারো যে না ভাই বেশিরভাগ মানুষজন তো আসলে খুব একটা ভালো করে পড়াশোনা করে নাই, ধরলাম। তুমি যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ না, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে পরীক্ষায় দেয় খুব অল্প কিছু মানুষজন। ঠিক আছে? আমি যদি সিকে রুয়েটের কথা চিন্তা করি, বুয়েটের কথা চিন্তা করতে পারি, অন এন এভারেজ তুমি চিন্তা করতে পারো 50 থেকে 60 হাজার মানুষজন পরীক্ষা দেয়। ঠিক আছে? 50 থেকে 60 হাজার জন পরীক্ষা দিতে পারে। এখন তোমার কি মনে হয় যে বাংলাদেশের কাইন্ড অফ আমরা যেটা চিন্তা করতে পারি, হয় সে ডাক্তার হইতে চায় না হয় ইঞ্জিনিয়ার হইতে চায়, ঠিক না? আর ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই একদম ভালো স্টুডেন্ট যারা আছে তারাই মোটামুটি আসলে ইঞ্জিনিয়ারিং টার্গেট নেয়। আর ভালো স্টুডেন্টরা যখন ইঞ্জিনিয়ারিং টার্গেট নেয়, এই 50-60 হাজারের মধ্যে তুমি অ্যাটলিস্ট আমি যদি চিন্তা করি 50%, তাহলে হচ্ছে আমরা চিন্তা করতে পারি 25 হাজার মানুষজন আছে যারা কি করতে পারে, তারা এইচএসসিতে একদম ভালো করে পড়াশোনা করে আসছে।
এইচএসসিতে কি করছে, ভালো করে পড়াশোনা করে আসে। তাহলে এইচএসসিতে যদি ভালো করে পড়াশোনা করে আসে তাহলে বলো তো অ্যাডমিশনে তার কি করার বাকি আছে, জাস্ট শুধুমাত্র প্র্যাকটিস করা বাকি আছে। ঠিক আছে, ব্যাপারটা বুঝছো? মানে অ্যাডমিশন ফেজে মোটামুটি কাইন্ড অফ হচ্ছে সবাই থিওরি সবকিছু জানে, জাস্ট যে ভালো করে প্র্যাকটিস করতে পারতেছে, যে অল্প টাইমের মধ্যে অ্যাকুরেটলি আনসার করতে পারবে, সেই কিন্তু আগে থাকবে। তার মানে আলটিমেটলি আমরা বলা যায় যে এখন অ্যাডমিশন ফেজে কাইন্ড অফ, আমি এটা অনেকবার বলি যে আমি এইচএসসি লাইফে এটা করতে পারি যে 1:1, আমি এক ভাগ করলাম হচ্ছে থিওরি পড়লাম, আরেক ভাগ প্র্যাকটিস করলাম। বাট অ্যাডমিশন ফেজে তুমি যদি এক ভাগ থিওরি পড়ো, কাইন্ড অফ হচ্ছে 2 ভাগ বা 3 ভাগ বা 3 গুণ বেশি প্র্যাকটিস করতে হবে। 3 গুণ কি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ তুমি দেখবা যে তুমি সবই পারো বাট পরীক্ষা হলে অ্যাকুরেটলি আনসার করতে পারতেছো না, কিংবা টাইমের কারণে তুমি আনসার করতে পারতেছো না। এর চেয়ে ভাই খারাপ মানে ফিলিংস আর নাই, যে তুমি পারো এই জিনিসটা কিন্তু টাইমের কারণে আনসার করতে পারতেছো না। তুমি এই জিনিসটা পারতা, তুমি পরীক্ষার হলে গিয়ে তুমি ভুলে গেছো। তুমি এই জিনিসটা পারতা, বাট পরীক্ষার হলে গিয়ে দেখতে পারতো কিছু একটা ভুল করে আসছো, প্লাসের জায়গায় মাইনাস দিয়ে চলে আসছো। ঠিক আছে, সো ব্যাপারটা হচ্ছে কি আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এরপরে যদি যাই, সেটা হচ্ছে জানে না কখন সুইচ করতে হবে। এই ব্যাপারটা আমি তোমাকে বলি। ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের মধ্যে বেশিরভাগ প্রথম দিকে, এখন দেখবা যে আমি যদি চিন্তা করি যে অফলাইনে যারা ভর্তি হয়েছে, মেনলি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে, তারা মোটামুটি অফলাইনে ভর্তি হয়। সো অফলাইনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, ধরো সাপোজ কোনো একটা কোচিং সেন্টারে 50,000 কি হয়েছে, ভর্তি হয়েছে ইঞ্জিনিয়ারিং ব্যাচে। দেখবা 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ ক্লাস করার পরে দেখবা 10,000 জন নাই হয়ে যাবে। 10,000 জন কি করবে, এই প্রিপারেশনটা নিবে কি নিবে না, সে আবার দ্বিধাদ্বন্দ্বে চলে যাবে। বুঝা গেছে? মানে দ্বিধাদ্বন্দ্বে চলে যাওয়ার মানে কি, সে ক্লাস করতে ভালো লাগতেছে না, কারণ ক্লাসের সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। বড় রিজন কি, বড় রিজন হচ্ছে বাকি 10,000 কি করছে জানো, বাকি 10,000 দেখছে যে তার ক্লাসের ফার্স্ট বয় কোন দিকে যাচ্ছে, তার পাশের বেঞ্চে বসা ছেলেটা কোন দিকে যাচ্ছে। সে দেখছে যে না, তার ফ্রেন্ড যে ভালো ফ্রেন্ড যেটা আছে, সে উদ্ভাসে ভর্তি হয়েছে, কিংবা যে কোনো একটা ইঞ্জিনিয়ার কোচিং সেন্টারে ভর্তি হয়েছে, সে ওই দিকে চলে যাবে। ব্যাপারটা বুঝছো? তার মানে তার কিন্তু ক্যাটাগরি কোন দিকে, কিংবা তার আসলে ক্যাপাবিলিটি কি, সে আসলে কি ইঞ্জিনিয়ার হইতে চায় কিনা, সে আসলে কি বুয়েট বা সিকে রুয়েট বা আইউটি এগুলাতে চান্স পাবে কিনা, এত কিছু চিন্তা না করে, তার বেসিক কেমন সেটা চিন্তা না করে, সে কি করছে, বাকিদের দেখছে যে বাকিরা কোন দিকে যাচ্ছে, সে ওই দিকে চলে গেছে। ব্যাপারটা বুঝছো? তাহলে এই যে ব্যাপারটা চলে আসছে, এখন তুমি তো ভুল করতেই পারো, এখন ভুল যদি সারাক্ষণ করে বসে থাকো তাহলে কিন্তু হবে না। তোমাকে যেটা করতে হবে, তুমি একটা উইকলি দাও, 2টা উইকলি দাও, 3টা উইকলি দাও, দেখো তোমার রেজাল্ট কেমন আসে। তোমার রেজাল্ট যদি 50% যদি আসে, কিংবা 50% একটু কমা ধরো 40% আসে, তাহলে মোটামুটি বলা যায় যে তুমি আরেকটু এফোর্ট দিলে হয়তো 60 বা 70-তে চলে যেতে পারবা। বাট তোমার যদি ধরো উইকলিতে 10-20 করে আসে, তাহলে তুমি বুঝতে পারতেছো কি তোমার ক্যাপাবিলিটি নাই। ক্যাপাবিলিটি যদি ওইটা নাই, তোমাকে কি করতে হবে, সুইচ করতে হবে, হয় ভার্সিটিতে সুইচ করবা, আর মেডিকেলে তো সুইচ করা আসলে খুব একটা অপশন নাই। তোমার মেইনলি আসলে ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটিতে সুইচ করা যায়। ঠিক আছে, আর তোমার যদি মেডিকেল অ্যাসপিরেন্ট থাকো, মেডিকেলে আমরা যেটা দেখতে পাই যে সবাই পরীক্ষা দিতে পারে। যেহেতু সবাই পরীক্ষা দিতে পারে, সো মোটামুটি ঢালাভাবে সবাই কি করে, ওইটার প্রিপারেশন নেওয়া শুরু করে দেয় যে ভাই আমি কোনো একটা মতে যদি একটা সিট কনফার্ম হয়ে যায়। ঠিক আছে, কিন্তু মাথায় রাখবা মেডিকেলের সিট কত, মেডিকেলের সিট হচ্ছে 4,000-এর মতো, ঠিক না? আর আমাদের পরীক্ষা দেয় কত, লাখ লাখ, ঠিক না, মানে 1.5 লাখের মতো। এখন ওই কারণে দেখা যাচ্ছে যে মানে তোমার হবে কি হবে না, তুমি জাস্ট কয়েকটা পরীক্ষা দাও না, যে তোমার যদি কাট মার্কস হতে 60 বা 70-এর মতো, তাহলে 60 আর 70-এর মধ্যে তুমি কত পার্সেন্ট পাচ্ছ, তো ওইটা যদি দেখো, তাহলে ওইখান থেকে বুঝে ফেলতে পারবা যে তোমার আসলে মানে ওইরকম যোগ্যতা আছে কিনা। যদি যোগ্যতা না থাকে, তুমি বলবো যে ভাই ভার্সিটিতে সুইচ করে ফেলো। কি করবা, ভার্সিটিতে সুইচ করে ফেলো। ঠিক আছে, আবার আমি যদি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো চিন্তা করি, তুমি বুঝতে পারতেছো যে তোমার বুয়েট হবে না, সিকে রুয়েটের জন্য প্রিপারেশন নাও, সিকে রুয়েটও হবে না, কিসের প্রিপারেশন নিবা, সাস্ট আইউটি এগুলো প্রিপারেশন নাও। এখন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে একটা ভালো সুবিধা আছে যে সবগুলোর প্রিপারেশনই কাইন্ড অফ একই, সবগুলোর কি প্রিপারেশন একই, সো এখানে আসলে খুব একটা সুইচ করার দরকার পড়তেছে না। ঠিক আছে, এরপরে আমরা যদি দেখি, সেটা হচ্ছে আমাদের পড়া জমায় রাখা। তো যেটা বললাম যে প্রথম দিকে আমাদের একদম সিরিয়াসনেস থাকে একদম পিকে, পরে সিরিয়াসনেস আস্তে আস্তে কি থাকে, কমতে থাকে। কারণ প্রথম দিকে সাবজেক্টগুলা বা প্রথম দিকে যে চ্যাপ্টারগুলা, ভেক্টর থাকে, তারপর হচ্ছে সরলরেখা থাকে, ম্যাট্রিক্স থাকে, এগুলো খুব সহজ, এগুলো আমরা অনেকবার পড়ে আসছি। এ কারণে দেখা যাচ্ছে এগুলো আমরা পারি, উইকলিতে ভালো রেজাল্ট আসতেছে, ভালো কথা। বাট পরে যখন যাবে না, আস্তে আস্তে যখন জিনিসগুলো চ্যাপ্টারগুলো যখন কঠিন হইতে থাকবে, তারপর দেখা যাচ্ছে খুব অল্প টাইমের মাঝখানে অনেকগুলো চ্যাপ্টার পড়াচ্ছে, তখন দেখা যাচ্ছে আর ভালো লাগতেছে না। কি হচ্ছে, মানে উইকলিতে মানে এতগুলো উইকলি একটা টানা দিতে দিতে আর ভালো লাগে না কিন্তু, বা এতগুলো ক্লাস একসাথে করতে করতে আর ভালো লাগে না। সো যে কারণে দেখা যাচ্ছে যে তখন আসলে আমাদের পড়াটা জমাই ফেলি, মানে একবার দেখা যাচ্ছে একটা ক্লাস মিস দিলাম না, ওই যে একটা কাইন্ড অফ একটা ফ্লো তৈরি হয়েছে, মানে একটা কাইন্ড অফ পড়াশোনার ফ্লো ব্রেক হয়েছে, ওটা ওনা দেখা যাচ্ছে যে পরের দিন মনে হলো যে না থাক, একদিন তো মিস দিছে, আরেকদিন মিস দিয়ে সমস্যা কি। সো এই করতে করতে দেখা যাচ্ছে তোমার পড়া অনেকগুলো জমে যাবে। এরপরে তুমি মনে করবে যে না একদিন একদম টানা পড়বো, একদিন কি পুরা টানা পড়বো। এই যে একটা সাইকেল তৈরি হয়েছে না, এই সাইকেলের মধ্যে তুমি বসে থাকবা। ইভেন অ্যাডমিশন টাইমে যেটা হয় যে তুমি যদি একবার অসুস্থ হয়ে যদি 1 উইক বা 2 উইক যদি তুমি অসুস্থ থাকো, তাহলে বলা যায় যে একদম ফ্লো পুরা নষ্ট হয়ে যাবে। তুমি যদি অফলাইনে, মেইনলি যদি তুমি অফলাইনে ভর্তি থাকো, তাহলে 2 সপ্তাহ বা 1 সপ্তাহ যদি তুমি আসলে ব্রেক দাও, শেষ, ডান, তুমি ওই ফ্লোটা আসলে আর কখনো করতে পারো না। বাট অনলাইনের ক্ষেত্রে একটা সুবিধা আছে, তুমি যে কোনো টাইমে রেকর্ডেড ক্লাস দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপরে যাই, সেটা হচ্ছে আমাদের ল্যাকিংসে ফোকাস না করা। ল্যাকিংসে ফোকাস বলতে আমাদের মাঝখানে অনেকেরই টেন্ডেন্সি থাকে এটা যে আমি যখন পরীক্ষাটা দিছি, যাওয়ার হয়েছে শেষ,
আর ওটা নিয়ে মাথা ঘামাবো না, ঠিক আছে। বাট অ্যাডমিশনে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে তোমার একই জিনিস কিন্তু বারবার পড়তেছো, একই জিনিস তোমার এইচএসসিতেও ছিল, বাট প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে এখন তুমি যদি মানে কি কি ভুল করছো বা পরীক্ষায় যে কি কি ভুল করে আসছো এইটা যদি ভাই না দেখো, তাহলে যেটা হবে কি বলতো, পরে দেখবা যে সেম টাইপের কোশ্চেনই আবার আসছে। কারণ বললাম যে পড়াটা কিছু কিন্তু কম, মানে পড়াটা কাইন্ড অফ হচ্ছে বলা যায় যে কনফাইন্ড, মানে ওই অল্প কিছু জায়গা থেকে কিন্তু বেশি কোশ্চেন আসে। কারণ ওই অল্প কিছু জায়গা থেকে যদি ভুলটা তুমি যদি সংশোধন না করো, ওইটা কিন্তু তোমার অ্যাডমিশনে চলেও আসতে পারে। অ্যাডমিশন ওইটাই হয়, যেটা আমি ভুল করে আসছি ওইখানে দেখবা যে এখানে আবার ভুল করছি, ব্যাপারটা বুঝছো। তো যখন একটা পরীক্ষা দিছো একটু কোশ্চেনটা দেখবা যে কোন জায়গাটাতে তোমার কনফিউশন ছিল, ওইটা আসলে আনসারটা কি হবে, ওটা কেমনে সলভ করতে হয়, ঠিক আছে, ব্যাপারটা বুঝছো। এই কাজটা তুমি করবা যে ল্যাকিং যেটা আছে সেখানে কিন্তু ভালো পরিমাণ ফোকাস দিবা। প্লাস তুমি এইচএসসিতেও কিছু পরিমাণ হয়তো বা গ্যাপ আছে তোমার, ওই গ্যাপটাও ফিল আপ করার চেষ্টা করবা। ফিল আপ করার ক্ষেত্রে মাথায় রাখবা যে ওই গ্যাপের থেকে কিন্তু কোশ্চেন কেমন আসে, কোশ্চেন যদি ভালো পরিমাণ আসে তাহলে ওইটাতে ফোকাস করবা। আর যদি খুব একটা কোশ্চেন না আসে তাহলে কি দরকার নাই, যে ওটা মোটামুটি আমরা কি করতে পারি, স্কিপ করতে পারি। এরপরে সবার লাস্টে হচ্ছে আমাদের নিজে না পড়া। নিজে না পড়া ব্যাপারটা কি, আমাদের টাইমে মানে অ্যাডমিশন টাইমে আমরা যেটা করি সেটা হচ্ছে যারা একটু বেশি সিরিয়াস, এক তো কোচিং সেন্টারে ভর্তি হই, এরপরে দেখা যাচ্ছে যে আরেকটা বুয়েটের ভাইয়া রাখি, সেটা হচ্ছে আমাদের ধরো প্রাইভেটলি বুয়েটের ভাইয়া একটা রাখি, যে আমাকে প্রবলেমগুলো ধরাই দিবে, তারপর কোনো ধরনের যদি আমার ডাউট থাকে ওটা ডাউট সলভ করে দিবে। এরপর আবার অনলাইনে আরেকটা ভর্তি হই, যাতে মানে অফলাইনের পাশাপাশি যাতে একটা অনলাইনে একটা প্রিপারেশন, কম্বো প্রিপারেশন হয়ে যায়। সো একটা তুমি কম্বো প্রিপারেশন নিচ্ছ, একটা বুয়েটের ভাইয়া রাখতেছো ডাউট সলভিং এর জন্য, বলো তো তোমার কত টাইম ওয়েস্ট হচ্ছে, অনেক টাইম ওয়েস্ট হচ্ছে, ঠিক আছে। এখান থেকে তোমার যে ইউটিলাইজেশন হচ্ছে মানে যে টাইমটা ওইটার চেয়ে বেশি ওয়েস্ট হবে, সত্য কথা ওয়েস্ট হবে। কারণ অ্যাডমিশন টাইমে সবচেয়ে বেশি টাইম রাখা উচিত তোমার পড়াশোনা, কারণ তুমি এর বেশিরভাগ জিনিসই জানো। তুমি অফলাইনে যদি একটা ক্লাস করো দেখবা কি করতেছে জানো, অফলাইনে একটা ক্লাস করলে তোমাকে জাস্ট জিনিসটাকে একটু সামারাইজ করে তোমাকে জাস্ট একটু গুছাই দিচ্ছে, দেখো এই জিনিসগুলো এখান থেকে আসে, এই জিনিসগুলো তুমি পড়ে আসছো, এই হচ্ছে ব্যাপারটা। অনলাইনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। অনলাইনের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ধরে নিই যে অনেকের বেসিক ক্লিয়ার না, এই জন্য আমরা একদম বেসিক পড়াই দিই, বেসিক পড়ানোর পরে আমরা কোশ্চেন ব্যাংক সলভ করাই দিই, হয়তো একটু অ্যাডভান্সের দিকেও যাইতে পারি, ঠিক আছে। আর আর ধরো এটার কারণে সুবিধা কি হচ্ছে, যারা হয়তো বা বেসিক মোটামুটি ভালো আছে সে কি করতে পারে, আমাদের ভিডিও স্কিপ করে করে দেখতে পারে। রেকর্ডেড যদি হয় তাহলে তো আমাদের তো কোর্সের সকল কাজ রেকর্ডে দিই, তাহলে কি করতে পারে, স্কিপ করে যাইতে পারে যে আমি এই থিওরি পারি, এবার আমি কোশ্চেন ব্যাংকের সাবজেক্ট কি পড়াচ্ছে ওইটা আমি দেখে নিব, ঠিক আছে। সো এই যে আমি ব্যাপারটা বললাম যে আমরা অনেকে এই লুপের মধ্যে থাকি যে আমার অনেক ভালো রেজাল্ট করতে হবে, এখানে দেখা যাচ্ছে হাজারটা জায়গায় আমি ভর্তি হয়ে আসি, নিজে পড়ার খুব একটা টাইম নেই। নিজে যদি না পড়ো তাহলে কিচ্ছু হবে না। নিজে না পড়লে প্রবলেম কি হবে জানো, স্যার তোমাকে পড়াইছে এটুক তুমি জানো, স্যার সলভ করাই দিছে এটুক তুমি জানো, পরীক্ষার হলে তো কোনো স্যার নাই, পরীক্ষার হলে তো কাকে সলভ করতে হবে, নিজেকে সলভ করতে হবে। তখন তুমি ভুলে গেছো যে ভাই এই জিনিসটা তো পড়ছি ভাই, তাও সলভ করতে পারতেছি না, মনে করতে পারতেছি না যে এটা কিভাবে ভাইয়া সলভ করছে। ব্যাপারটা বুঝছো। এর চেয়ে বড় ব্যাপার হচ্ছে তুমি সলভ করতে পারবা ঠিক আছে, বাট অ্যাকুরেটলি সলভ করতে পারবা না, টাইমের মাঝখানে সলভ করতে পারবা না। ওইটা বললাম না, ওইটার ফিলিংসটা খুবই বাজে, ওইটার ফিলিংসটা কি খুবই বাজে। সো মোটামুটি আমরা এখানে কয়েকটা লক্ষণ নিয়ে আলোচনা করছি, এই লক্ষণগুলো যদি তোমার এখনো থাকে কিংবা সামনে যদি প্রিপারেশন নাও, তাহলে আমাদের এই লক্ষণগুলো যাতে তোমার না থাকে, ঠিক আছে। এই তো। সো আর আমাদের হালকোর ইঞ্জিনিয়ারিং কোর্স প্লাস ভার্সিটি বায়োলজি কোর্স আছে, এটাতে তুমি চাইলে কমেন্টে বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডেমো ক্লাসগুলো দেখতে পারো, ডেমো ক্লাসগুলো দেখে তুমি ভর্তি হয়ে যেতে পারো। প্লাস ভর্তি হয়ে গেলে কি কি থাকবে সেটা আমাদের ব্যানারেও দেওয়া আছে, প্লাস তুমি কোর্সের ভিতরে গেলেও দেখতে পারবা কি কি এখান থেকে সুবিধা পাবা। সো আই গেস মানে যেই টাকা বা যেই পরিমাণ আসলে প্রাইস আছে ওই প্রাইসের মাঝখানে আমার কাছে মনে হয় একদম বেস্ট একটা কোর্স, ঠিক আছে। সো দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।